ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। বিরাট কোহলিকে স্লেজিং করেছিলেন তাইজুল ইসলাম। কোহলিও তেড়ে এসেছিলেন ক্রিকেটারদের দিকে। প্রায় 2.5 বছর আগের স্মৃতি মনে করালেন তাইজুল। বাঁহাতি এই স্পিনার জানালেন কিভাবে জুনিয়র ক্রিকেটারদের ওয়ার্নার স্টোকসদের রক্তচক্ষু থেকে বাঁচাতেন তামিম, সাকিব, মুশফিকরা। ছবিটা আপনার চেনা। আউট হয়ে তাইজুল ইসলামের স্লেজিংয়ের শিকার বিরাট কোহলি সাকিব আল হাসানের কাছে রীতিমতো বিচারই দিলেন। ছবিটাকে ভারত বাংলাদেশ ব্যাটেলের অন্যতম ক্লাসিক ছবি বললেও হয়তো ভুল হবে না। মেবি ওকে কেউ কিছু বলছিল, ওটাই আমি শুনতে গেছিলাম যে কে কি বলছিল। না, জিজ্ঞেস করলাম, কেউ বলে নাই যে কে বলছে। সামহাও আমাদের কারোর সাথে ওর হচ্ছিল, একটু মানে বার্গেনিং হচ্ছিল আর কি। তো মুহূর্তে হতে আমিও কিছু বলছিলাম আর কি। তো আউট হয়ে আমার দিকে তাকিয়েছে, ও খেপে গেছে আমার দিকে। ওই সময় কিন্তু ওর মানে সময়টাও কয়েক খারাপ যাচ্ছিল। জিনিসটা এরকম যে সাকিবের কাছে ও বিচার দিচ্ছিল আর কি। তো সাকিব ভাই নর্মালি হ্যান্ডেল করছে আর কি। তো কোন দেশের ক্রিকেটারদের সঙ্গে আপনাদের প্রচুর স্লেজিং হতো? আমরা সবচাইতে বেশি স্লেজিংয়ের পার্টটা হয়েছে শ্রীলঙ্কার সাথেই হয়। বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু এটা হয়। আপনারাও দেখবেন যে যখন ওইখানে আমরা সিরিজ জিতছি, রিয়াদ ভাই যে ম্যাচটা জিতাইলো ওই সময় হয়েছে। আবার আমরা যখন কিন্তু অস্ট্রেলিয়ার সাথেও একটা সময়, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথেও একটা সময় হয়েছে, যখন আমরা টেস্ট জিতছি এখানে মিরপুরে। তো ওই সময় কিন্তু তাদের সাথে অনেক স্লেজিং হয়েছে। আপনারা যখন বড় টিমের এগেনস্টে খেলেন, এই মাইন্ড গেমটা কি আপনারা খেলেন কিনা? তাদের এগেনস্টে স্লেজিং করে তাদেরকে একটু নাড়িয়ে দেওয়ার চেষ্টাটা থাকে কিনা? যখন আমরা দেখব যে একটা টিম আমাদেরকে স্লেজিং করে অ্যাটাক করতেছে, তো সামহাও আমাদের তো কিছু না কিছু একটা করতেই হবে। সে জায়গা থেকে যে আমরাও চেষ্টা করি বা আমরাও করি স্লেজিং করার। অনেক সময় হয় কি, যখন একটা টিমে অনেক বড় বড় প্লেয়াররা খেলে বা বড় টিম খেলে, ছোট টিমগুলো কিন্তু আগেতেই নার্ভাস হয়ে যাওয়ার চান্স থাকে বা ওই সুযোগটাই ওরা নেয়। বাট এই সিচুয়েশনগুলো আমাদেরও কিন্তু অনেক সময় আসছে বা আমরা ওইভাবে হ্যান্ডেল করছি। আমার মনে আছে যে আপনার যখন আমরা ওই যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কথা যখন বললাম, ওই সময় তো আমাদেরকে তখন তো আমরা নতুন ঢুকছি, তো আমাদেরকে জুনিয়রদেরকে পাইলে অ্যাটাক করতো। তো ওই সময় তামিম ভাই আবার খুব এই জিনিসগুলো হ্যান্ডেল করতো, যে উনি এটার প্রোটেক্ট করে তখন আমাদের মনোবল আর কি বাড়াই দিত। ইভেন সাকিব ভাই এই জিনিসটা করেন, মুশফিক ভাই এই জিনিসগুলো করছে, যে যখনই জুনিয়রদের ওনাদের তো করতোই, যখনই জুনিয়রদের করতে আসতো তখন ওরা আরও বেশি অ্যাটাকিং তাদের উপর চড়া হয়ে যেত। তো এই জিনিসগুলো যে আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। মিরপুর একাডেমি মাঠের উইকেট সংস্কার করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু করা হয়েছে এই সংস্কার কাজ। সম্প্রতি সব ডিপার্টমেন্টের কোচদের সাথে মিটিং করেছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিসের ব্যাপারে আকুতি জানিয়েছিলেন কোচরা। তাতেই হোম অফ ক্রিকেটের কিউরেটর গামিনী ডিসিলভাকে 15 দিনের আলটিমেটাম দিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। একাডেমি মাঠের প্র্যাকটিস উইকেটগুলো সংস্কারের পাশাপাশি গ্রিন হাউসের ফ্যাসিলিটিসও সংস্কার করা হচ্ছে, বিশেষ করে বোলারদের রান আপের জায়গা। এছাড়া অগাস্টের 15 তারিখ পর্যন্ত হোম অফ ক্রিকেটের মূল মাঠে সব ধরনের অনুশীলন কার্যক্রম না চালানোর চাহিদার কথা জানিয়েছে গ্রাউন্ডস বিভাগ। 31 জুলাই টেস্ট ক্রিকেট ইতিহাসের এক অনন্য দিন, কারণ 1956 সালের এই দিনে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে একাই প্রতিপক্ষের 10 ব্যাটারকে আউট করার কীর্তি গড়েন ইংলিশ স্পিনার জিম লেকার। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যানচেস্টারের ওই টেস্টের আরেক ইনিংসে 9 উইকেট নিয়ে একই ম্যাচে সর্বোচ্চ 19 উইকেট নেবার রেকর্ড গড়েন লেকার। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে 10 উইকেট নেবার কথা বললে বর্তমান প্রজন্মের ক্রিকেট ভক্তদের কাছে সবার আগে মনে পড়তে পারে নিউজিল্যান্ড স্পিনার আইজাজ প্যাটেলের কথা। এই তো 2021 সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে 10 উইকেট নেবার কীর্তি করেছিলেন প্যাটেল। আন্তর্জাতিক ক্রিকেটে এটি অবশ্য এক ইনিংসে 10 উইকেট নেবার তৃতীয় ঘটনা। যাদের বয়স 35 ঊর্ধ্ব তাদের কাছে হয়তো এক ইনিংসে 10 উইকেট নেবার কীর্তির কথা আসলে প্রথম মানসপটে ভেসে উঠবে অনিল কুম্বলের নাম। কারণ ভারতীয় এই কিংবদন্তি দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে একাই নিয়েছিলেন সবকটি, অর্থাৎ 10 উইকেট। তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম এক ইনিংসে 10 উইকেট নেবার কীর্তি করেন ইংলিশ স্পিনার জিম লেকার। 1956 সালের 31 আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে
অজিদের একাই অল আউট করেছিলেন লেকার। 51.2 ওভার বোলিং করে 53 রান দিয়ে নিয়েছিলেন 10 উইকেট। তবে লেকারের কীর্তিটা কুমলে আর প্যাটেলের চেয়ে অনেক বেশি বড়, কারণ এক ইনিংসে 10 উইকেট নিলেও আরেক ইনিংসে 4টি করে উইকেট নিয়েছিলেন কুমলে আর প্যাটেল। কিন্তু লেকার এক ইনিংসে 10 আর আরেক ইনিংসে নিয়েছিলেন 9 উইকেট, অর্থাৎ এক টেস্টে নিয়েছেন মোট 19 উইকেট। এখন পর্যন্ত যা টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত সাফল্য। ম্যানচেস্টারের সেই টেস্টে লেকারের বোলিং উইকেট ছিল 68 ওভারে 27 মেডেন 90 রান দিয়ে 19 উইকেট। টেস্ট ক্রিকেটের 138 বছরের ইতিহাসে এই রেকর্ড কেউ ছুঁতে বা ভাঙতে পারেনি। লেকারের আগে অবশ্য এক টেস্টে সর্বাধিক 17 উইকেট নেবার রেকর্ডটি ছিল আরেক ইংলিশ পেসার সিডনি বার্নসের। 1913 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে এই কীর্তি করেছিলেন তিনি। টেস্টে এক ম্যাচে 10 উইকেট নেবার ঘটনা আছে অনেক। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, সাকিবরাও 10 উইকেট নিয়েছেন একাধিকবার। তবে সর্বোচ্চ 22 বার এক ম্যাচে 10 উইকেট নিলেও কখনোই লেকারকে ছুঁতে পারেননি মুথাইয়া মুরলীধরনও। তাই তো জিম লেকারের কীর্তি আজও অনন্য, সবার চেয়ে সেরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। ১৬০ বছর পর অলিম্পিকে ক্রিকেট ফিরলেও দর্শক হয়েই থাকতে হচ্ছে বাংলাদেশকে। যে তালিকায় আছে পাকিস্তান, নিউজিল্যান্ড, উইন্ডিজের মতো দেশগুলো, আর সেটি আইসিসির নতুন এক নিয়মের কারণে, যেখানে প্রচলিত র্যাঙ্কিং নয় বরং প্রাধান্য পেয়েছে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব। যে বিবেচনায় ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গী হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। যদিও আইসিসির এমন নিয়মের বিরোধিতা করে ক্ষোভ জানিয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। 128 বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। 2028 লস অ্যাঞ্জেলেস আসরে নারী ও পুরুষ ইভেন্টে টি-20 ফরম্যাটে হবে লড়াই। তবে প্রত্যাবর্তনের এই আসরে দর্শক হয়ে থাকতে হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও উইন্ডিজের মতো দেশগুলোকে। আর এই সম্ভাবনা তৈরি হয়েছে আইসিসির দল নির্বাচনের পদ্ধতির কারণে। অলিম্পিকে পুরুষ ইভেন্টের জন্য অংশগ্রহণকারী দল নির্বাচনে ভিন্ন এক পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে প্রচলিত র্যাঙ্কিং নয়, প্রাধান্য পাবে আঞ্চলিক অবস্থান। প্রস্তাব অনুযায়ী এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের শীর্ষ র্যাঙ্কিংয়ের দলগুলো সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাবে। আর স্বাগতিক হিসেবে উত্তর আমেরিকা মহাদেশ থেকে খেলবে যুক্তরাষ্ট্র। 6 দলের শেষ দলটি নির্বাচনে নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত। আইওসির চাওয়া আসরে বৈশ্বিক প্রতিনিধিত্বের। সেই হিসেবে এশিয়ার শীর্ষ দল হিসেবে খেলবে ভারত, ওশেনিয়ার সেরা অস্ট্রেলিয়া, ইউরোপ সেরা ইংল্যান্ড ও আফ্রিকা সেরা দক্ষিণ আফ্রিকা। ফলে অলিম্পিকে খেলার স্বপ্ন অধরা থেকে যাবে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও উইন্ডিজের মতো শক্তিশালী দলগুলোর। র্যাঙ্কিংয়ে সেরা 4 থেকেও শুধু অস্ট্রেলিয়ার থেকে পেছনে থাকায় খেলতে পারবে না কিউইরা। বিপরীতে র্যাঙ্কিংয়ে 17 নম্বরে থেকেও খেলবে যুক্তরাষ্ট্র। বর্তমান টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 10, পাকিস্তান 8, শ্রীলঙ্কা 7 ও আফগানিস্তানের অবস্থান 9 নম্বরে। আইসিসি ও আইওসির এমন সিদ্ধান্তে অবশ্য ক্ষোভ জানিয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। যদিও দল নির্বাচনের এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত অনুমোদন দেয়নি আইসিসি। বিপরীতে নারী ইভেন্টের 6 দল নির্বাচন করা হবে 2026 নারী টি-20 বিশ্বকাপের মাধ্যমে। আর এসব বিষয় উঠে এসেছে ইংলিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রকাশিত খবরে। এর আগে অলিম্পিকে প্রথম ও শেষ ক্রিকেট খেলা হয়েছে 1900 সালে। সেবার 2 দলে লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণ জিতেছিল গ্রেট ব্রিটেন। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য আফিদা খন্দকারকে অধিনায়ক করে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-20 সাফের দল থেকে কোনো পরিবর্তন আসেনি স্কোয়াডে। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে বেশ কয়েকজনের। শনিবার লাওসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে লাল সবুজরা। এইচ গ্রুপে আফিদা খন্দকারের দলের প্রতিপক্ষ স্বাগতিক লাওস, পূর্ব তিমুর ও শক্তিশালী দক্ষিণ কোরিয়া। 8 গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা 3 রানার্স আপ দলের সুযোগ থাকছে থাইল্যান্ডে মূল পর্বে খেলার। পরিকল্পনা অনুযায়ী মাঠে সেরাটা দেওয়ার লক্ষ্য কোচ ও অধিনায়কের। অবশ্যই আমরা আমাদের লক্ষ্য নিয়ে যাব যে আমরা যেন কোয়ালিফাই করতে পারি। তো
তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমরা কোয়ালিফাই করতে পারি। এখন আমরা শুধু আমাদের ট্রেনিংটা করতেছি, কোচে বলতেছে ওভাবেই করতেছি। And that will continue to be the theme. এশিয়া মহাদেশের শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া, নিঃসন্দেহে তারা বেশ এগিয়ে। তবে লাওসের সাথে আমাদের প্রথম ম্যাচ, আমাদের কাছে এটি বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতে আমরা এগিয়ে থাকতে চাই। Training at Bushendara while many of you are still in the land of Nod, snoring away. তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সারা দেশে 3টি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 3টি টুর্নামেন্ট মিলিয়ে বাফুফের বাজেট প্রায় 16 কোটি টাকা। জাতীয় ক্রীড়া পরিষদের সূত্র মতে এর মধ্যে পর্যায়ক্রমে 10 কোটি টাকা দেবে সরকার, বাকি অর্থ স্পন্সরদের কাছ থেকে সংগ্রহ করবে বাফুফে। মাঠ সংস্কার, দলগুলোর অংশগ্রহণ ফি, পুরস্কার সহ নানা খাতে এ অর্থ ব্যয় হবে। এই প্রকল্পের আওতায় আয়োজন করা হবে আন্তঃজেলা হোম অ্যান্ড অ্যাওয়ে ফুটবল টুর্নামেন্ট, ছেলেদের অনূর্ধ্ব 17 টুর্নামেন্ট এবং মেয়েদের অনূর্ধ্ব 15 ফুটবল। সবচেয়ে বড় আয়োজন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে দেশের 64টি জেলা। প্রতিটি জেলা খেলবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। এবারে সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। নানা অব্যবস্থাপনা ও পক্ষপাতের অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে 39তম জাতীয় বক্সিং নারী ও পুরুষ প্রতিযোগিতার আসর। প্রথমবারের মতো জাতীয় বক্সিংয়ে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। তবে নানা অব্যবস্থাপনা ছিল দৃষ্টিকটু। পাইপ চুইয়ে কমপ্লেক্সের ভেতর পানি ঢোকা আর মই বেয়ে গ্যালারিতে ওঠার দৃশ্য চোখে পড়েছে সবার। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 20 মিনিট পর শুরু হয় জাতীয় বক্সিং প্রতিযোগিতার ফাইনাল। নারী বিভাগের 52 কেজি ওজন শ্রেণীতে রিংয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌসের প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ আনসারের আফরা খন্দকার। গ্যালারিতে বসে বোন আফরাকে সমর্থন জুগিয়ে যান জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার। সাথে উপস্থিত ছিলেন তাদের বাবা মা। তবে জিনাত ফেরদৌসের একচেটিয়া আক্রমণে দিনটি অবশ্য ছিল না আফরার। শুরু থেকেই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা আনসারের বক্সার হেরে যান জিনাতের কাছে। ইন্টারন্যাশনাল বক্সারের সাথে খেলা, তো আমি চেয়েছিলাম যে আমি 3 রাউন্ড খেলে নামবো, কারণ নকআউট হওয়াটা আসলে বাংলাদেশের মান সম্মানের একটা বিষয় যেহেতু। তো আমি ফার্স্ট থেকেই ডিফেন্সিভ করে খেলার চেষ্টা করেছি এবং তার অ্যাটাকিং স্কিলগুলো অনেক ভালো ছিল। তার মুভ করা, ডাকিং, ডগ দিয়ে যে খেলেছে, আমি এগুলো তার কাছ থেকে শিখেছি। আমিও চেষ্টা করব যে সামনে তার থেকে ভালো খেলতে পারি। প্রথমবারের মতো জাতীয় বক্সিংয়ে অংশ নিয়ে বাজিমাত করলেন জিনাত ফেরদৌস। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে দিতে চান নিজের সেরাটা। কখন আমি লাস্ট এশিয়ান গেমসটা খেলছি, I had 2 years of experience, এখন হলো 4 বছর হচ্ছে। So I've developed as a fighter, I got better as a fighter and I feel more confident. So inshallah ভালো হবে। সমাপনী দিনে পক্ষপাতিত্বের মতো গুরুতর অভিযোগ ছিল এবারের আসরে। আনসারের বক্সার উৎসব আহমেদের দাবি অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছে তাকে। আমি ভুটানে ইন্টারন্যাশনাল গোল্ড মেডালিস্ট, ভুটান নেপালকে হারিয়ে গোল এসেছে, সেখানে আমি বাংলাদেশে গোল পাই না। এটা কোন দেশের যুক্তিতে ভাই? সামনে নাকি আমাকে সাব গেমস খেলাবে, তাহলে এই বিচারটা কিভাবে হলো? আপনারা এটা তুলে ধরেন। কি নিয়ে আমরা খেলতে আসবো, কি নিয়ে, যদি আমাদের ফিউচারে না থাকে? সব মিলিয়ে নানা অব্যবস্থাপনায় শেষ হয়েছে এবারের বক্সিং প্রতিযোগিতা। পাইপ চুইয়ে বৃষ্টির পানি পড়ার নজির যেমন ছিল বক্সিং কমপ্লেক্সে, সেই সাথে মই বেয়ে গ্যালারিতে ওঠার দৃশ্য ধরা পড়ে ক্যামেরার চোখে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষে আবারও মেসি জাদু। জোড়া অ্যাসিস্টে দলকে নাটকীয় এক জয় এনে দিয়ে বডিগার্ড ডি পলের অভিষেক রাঙালেন এলেমটন। ম্যাচ শেষে প্রশংসায় ভাসালেন রড্রিগোকে। আর মায়ামির জার্সি গায়ে প্রথম ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে মেসির সাথে নতুন ইতিহাস করার স্বপ্ন দেখালেন ডি পল। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও ফুটবল আর মেসির সেই পুরনো প্রেমে নেই কোনো ছন্দপতন। লিওর 2 অ্যাসিস্টে শেষ মুহূর্তের নাটকীয়তায় মেক্সিকান ক্লাব আটলাসকে 2-1 গোলে হারালো ইন্টার মায়ামি। জয় দিয়ে শুরু মায়ামির লিগস কাপ। গোল উদযাপনে সঙ্গ দিলেন মেসির দেহরক্ষী হিসেবে খ্যাত রদ্রিগো ডি পল। যেন পুরনো এক ফ্রেমে নতুন ছবি। আকাশি সাদা জার্সিতে এমন দৃশ্য অসংখ্যবার ক্যামেরার ফ্রেমে ধরা পড়লেও গোলাপি জার্সিতে এই প্রথম। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে 1 বছরের জন্য ধারে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ডি পল। প্রিয় বন্ধুর অভিষেকটা তো রাঙাতেই হতো মেসিকে। রদ্রিগো ও আমি অনেকদিন ধরে একসঙ্গে খেলছি, অনেক ম্যাচ খেলেছি আমরা। তার আগমনে দলের মান আরও বেড়েছে। সে অনেক উৎসাহ নিয়ে এসেছে। সামান্য ট্রেনিং করেও সে পুরোটা সময় দৌড়েছে। এই আবহাওয়াটা যেটা সহজ নয়। পুরো দল খুব ভালোভাবে লড়েছে এবং আমরা 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি।
মায়ামি জার্সিতে প্রথম ম্যাচ শেষেই সম্প্রচার চ্যানেলের মুখোমুখি হয়েছিলেন ডি পলও। বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত জয় দিয়ে নতুন অধ্যায় শুরু করায়। আর লিওনেল মেসি বন্দনা সেটি করতেও ভুলে যাননি ফর্ম ও ফিটনেসের তুঙ্গে থাকা ৩১ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। সতীর্থ ও দলের অভ্যর্থনা দুর্দান্ত ছিল। অনেকের সঙ্গে আগে থেকেই পরিচয় আছে। আমি আমার অবস্থান থেকে দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। এখানে খুব স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে। আমি মেসিকে শিরোপা জয়ে সাহায্য করতে চাই। সে সবার সেরা। তার সঙ্গে জাতীয় দলে খেলে অনেক কিছুই জিতেছি। ক্লাবেও তার সঙ্গে খেলতে পারা আমার জন্য গর্বের। ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবল ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ডিপল স্বপ্ন দেখছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে বড় কিছু করার। বুস্কেটস, আলবা ও মেসিকে পাশে পেয়ে ইউরোপের সেই সমন্বিত পাসিং ফুটবলে মন জয় করতে চান আমেরিকান দর্শকদের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। পুরুষরা শান্ত হয় মাত্র 5 মিনিটে, কারণ তারা নিজেদের ক্ষমতা জানে। এমনটাই দাবি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে বরকে এভাবেই পরামর্শ দেন তিনি। আরও বলেছেন, বিশ্বকাপ কেউ জিতুক আর না জিতুক, বিয়ের পরে সব স্বামীই সমান। এমন ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। সে সাথে ধোনির নাম দেয়া হয়েছে ম্যারেজ কাউন্সিলর। ক্রিকেট মাঠে তার ঠান্ডা মাথা আর নিখুঁত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতায় তিনি ক্যাপ্টেন কুল। মহেন্দ্র সিং ধোনি, যিনি কিনা শুধু ম্যাচই জেতান না, সৃষ্টি করেন মনে রাখার মতো নানা মুহূর্ত। তার প্রতিটি সিদ্ধান্তেই থাকে সূক্ষ্ম কৌশলের ছাপ। জাতীয় দল ছাড়লেও আইপিএলে নিয়মিত দেখা যায় এই স্টারকে। মাঠের বাইরেও ধোনি একজন অনুপ্রেরণা, বাস্তব জীবনের রোল মডেল। কিন্তু এবার তাকে দেখা গেল রীতিমতো ম্যারেজ কাউন্সিলরের ভূমিকায়। সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে ধোনিকে মঞ্চে দাঁড়িয়ে বিয়ে ও জীবনের কিছু মজার তীক্ষ্ণ পরামর্শ দিচ্ছেন এক বরকে। আর সেই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। বিয়ে খুব ভালো জিনিস। তুমি খুব তাড়াতাড়ি ব্যাপারটা সেরে ফেলেছো। কেউ কেউ আগুন নিয়ে খেলতে পছন্দ করে, তুমিও তাদেরই একজন। তুমি বিশ্বকাপ জিতেছো না জেতোনি তা জানার দরকার নেই। একবার বিয়ে হলে সব স্বামীর অবস্থানই সমান হয়। এমন কথা শুনে উপস্থিত সবাই অট্টহাসিতে মেতে ওঠেন। মজার ছলে জীবনসঙ্গিনীর প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা ও বাস্তবিক অভিজ্ঞতাও শেয়ার করেছেন সবার সাথে। পাশাপাশি কনের জন্যও দিয়েছেন বিশেষ বার্তা। যদি স্বামী রেগে যায় তাহলে সেই মুহূর্তে কিছু বলো না। আমরা পুরুষরা 5 মিনিটে শান্ত হয়ে যাই, কারণ আমরা নিজেদের ক্ষমতা জানি। ক্রিকেট মাঠের বাইরে ধোনির এমন রূপ বেশ প্রশংসিত হয়েছে নেটিজেনদের মাঝে। কেউ কেউ তো তাকে দিয়েছেন ম্যারেজ কাউন্সিলরের তকমা। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। পর্বতারোহণ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে অলিম্পিকে 2 বারের স্বর্ণজয়ী জার্মান অ্যাথলেট লরা ডালমিয়ারের। মাথায় পাথরের আঘাতে পাকিস্তানের কারাকোরাম পর্বতে মৃত্যু হয় তার। তবে গেল সোমবার মৃত্যু হলেও বিরূপ আবহাওয়ার কারণে লরার মৃতদেহ এখনও উদ্ধার করা যায়নি। 31 বছর বয়সী এই জার্মান পর্বতারোহীর সঙ্গী ছিলেন মারিনা ইভা। প্রায় 5700 মিটার উচ্চতায় ঘটা দুর্ঘটনার পর তাকে উদ্ধারের জন্য ইভা ইমার্জেন্সি সার্ভিসে যোগাযোগ করেছিলেন। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল দ্রুতই উদ্ধার কাজ শুরু করলেও বিরূপ আবহাওয়ায় তাতে বিঘ্ন ঘটে। শেষ পর্যন্ত 29 জুলাই উদ্ধার অভিযান শেষ ঘোষণা করা হয়। লরার মৃত্যুতে শোক জানিয়েছে জার্মান অলিম্পিক স্পোর্টস কনফেডারেশন ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ক্যারিয়ারে জার্মানির হয়ে অলিম্পিকে বায়াথলনে 2 বার মেডেল জিতেছেন লরা ডালমিয়ার। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।